ভারতকে প্রশ্ন করতে চাই, আমার 3 লেফটেন্যান্ট জেনারেল আপনার ক্যান্টনমেন্টে কি করে? আমার দেশের মানুষ হত্যা করে এসএসএফ এর চিফ, ডিজিএফআই এর চিফ এবং প্রধানমন্ত্রীর সামরিক সচিব মুজিব, কবির এবং আরেকজন কি নাম, এনিওয়ে 3 লেফটেন্যান্ট জেনারেল ফোর্ট উইলিয়ামে কি করে? ভারতের ইস্টার্ন কমান্ডে তাদের জায়গা দিয়েছেন কি জন্য? আর বাংলাদেশের সেদিন আমার দেশ পত্রিকায় আসছে 739 জন শুধু কলকাতায় আছে, এমপি, মন্ত্রী, সবগুলো ক্রিমিনাল কিলার। এবং আমাদের পুলিশের এই যে মনির থেকে শুরু করে ডিবি হারুন থেকে শুরু করে সবাই, বিপ্লব বড়ুয়া, এরা সবাই এখানে আশ্রয় নিছে। তারা তো নিছে, কিন্তু ক্যান্টনমেন্টে 3 জনকে জায়গা দিল কেন? মানে ক্যান্টনমেন্টে থাকা দরকারটা কি 3 লেফটেন্যান্ট জেনারেলের? আপনি চিন্তা করেন, আমাদের দেশের সর্বোচ্চ গোয়েন্দা সংস্থায় চাকরি করছে 2 জন, আরেকজন প্রধানমন্ত্রীর সামরিক সচিব ছিল। এই 3 জন ভারতের ক্যান্টনমেন্টে, ওরা আগে কলকাতায় ছিল, এখন তাদের ক্যান্টনমেন্টে অত্যন্ত রিলেভেন্ট এবং আমরা বিশ্বস্ত সূত্রে জানছি। তাইলে আমাদের সকল গোপনীয়তা, আমাদের প্রতিরক্ষা, আমাদের সার্বভৌমত্বের এই যে মানুষগুলোকে জায়গা দিয়ে আমাদের প্রধানমন্ত্রীকে ডাকলেই যাইতে হবে, ইউ হ্যাভ টু অ্যান্সার। বলছে না ওই যে কি বলে তালুকদার যে বলছে যে ক্যারট এন্ড স্টিক, ইয়েস উই অলসো নো হাউ টু ট্যাকল ক্যারট এন্ড স্টিক। তারা বলে আমাদের চট্টগ্রামে ঢুকে যাবে, ওই রংপুর ঢুকে যাবে, ঢুকো, পরনের কাপড় থাকবে কিনা, আসো। অবশ্যই আমাদের সার্বভৌমত্ব রক্ষার জন্য এই 3 জেনারেলকে অবিলম্বে বাংলাদেশে প্রত্যার্পণ করতে হবে। হাদি হত্যার আসামিরা কেন এখনো পর্যন্ত প্রত্যার্পণ চুক্তি আছে, তারা কেন এখানে বসে আছে? 5ই অগাস্ট শেখ হাসিনাকে ব্যবহার করলো, তারা ব্যবহার করে আমাদেরকে চাপ দিতে চাইলো যে তোমরা যদি না আসো তাহলে আমরা হাসিনাকে ব্যবহার করবো। ভারত বলতেছে এটা তো আদালতের বিষয়, ভারতীয় আদালত সিদ্ধান্ত নিবে হাসিনা যাবে কি যাবে না, আমরা কি করব? এটা কোনো আদালতের বিষয় না, এটা হচ্ছে তাদের নতুন ন্যারেটিভ। তারা মনে করছিল যে হাসিনা ডিসেম্বরে যাবে, এটা ভয় দেখাইলে বাংলাদেশের সরকার মনে হয় ভয় পাবে, মানুষ ভয় পাবে। নো, আমাদের সরকার বলছে কালকে তারে ওই যে বেনাপুল বর্ডারে পাঠাও বিএসএফ দিয়ে, আমরা প্রিজন ব্যান করে আমাদের বিডিআর নিয়ে আসবে তাকে। আচ্ছা জোনাল ভাই, আপনার কাছে একটা প্রশ্ন, আসলে আমারই মাত্র মনে হলো, আপনি কি আসলে মনে করেন উনি আসবেন? কোনোদিনও আসবে না। আমি আপনার সাথে ওই যে আমাদের এই যে সুইডেনের নেত্র নিউজের উনার নাম কি, এই তাসনিম খলিল, উনি 1 লাখ টাকা ইয়ে করছে, বেট ধরছে যে আসবে না। আমি আপনার সাথে $1000 বেট ধরলাম। আচ্ছা, আমি কেন আসবে না? আমি আপনাকে ওই যে সিলেটের পলাতক মেয়র আছে না, ওই যে কি জানি নাম, সিলেটের পলাতক মেয়র আনোয়ার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে বলতেছে 40টা চার্টার্ড বিমান ফ্লাইট নিয়ে ঢাকা ল্যান্ড করবে। তো আমি বলছি যে বাংলাদেশ সিভিল এভিয়েশনের কাছ থেকে মানে ক্লিয়ারেন্স নিছো কিনা, তো মানে কমেন্ট করেন। আচ্ছা, আমি আপনাকে বলি একটা কথা বলি, শুধু অনেক রিজন আছে, আমি আপনাকে একটা কথা বলি কেন আসবে না। একটা আমি মনে করি সেটা হলো ভারত অত্যন্ত উদ্গ্রীব এবং মানে মারাত্মক রকমের অ্যাংশাস, সেটা হচ্ছে বিডিআর। আমি আরো 100 রিজন আমি দিতে পারবো আপনাকে। একটা বিডিআর হত্যাকাণ্ডের আমাদের যে তদন্ত কমিশনের যে রিপোর্ট, সেই তদন্ত কমিশনের রিপোর্টে ভারতের 800 মানুষ, আপনি তদন্ত কমিশনের রিপোর্টটা হতে পারেন, আমি গোপনে কিছু পাতা পাইছি, 800 মানুষ সেই দিন হত্যাকাণ্ড করে ঢাকা এয়ারপোর্ট থেকে চলে গেছে, তাদের পাসপোর্ট নাম্বার, তাদের নাম পাওয়া গেছে। এবং ভারতের ইনভলভমেন্ট, শেখ হাসিনার ইনভলভমেন্ট, এই যে জেনারেল মইনুর ইনভলভমেন্ট সরাসরি এখানে প্রমাণিত হয়েছে। এখানে দুইটা প্রশ্ন তাহলে আপনাকে, সেটা হচ্ছে যে আপনি বলতেছেন যে ওই বিডিআর হত্যাকাণ্ডের দিন 800 ভারতীয় তারা দেশ ছেড়েছেন এয়ারপোর্ট দিয়ে নাকি বর্ডার ক্রস করেছে? এয়ারপোর্ট দিয়ে। ইট ইজ ইন দ্য রিপোর্ট অফ জেনারেল ফজলুর রহমান, যে তদন্ত কমিটির যে প্রধান, হ্যাঁ, ওই তদন্ত প্রতিবেদনের একটা পার্ট হচ্ছে 800 ভারতীয় ঢাকা বিমানবন্দর দিয়ে আপনি চলে গেছে ওই দিন। তার মানে হচ্ছে তারা ওই পিলখানা হত্যাকাণ্ডের সময় তারা ওই পিলখানাতেই ছিল। তারা পিলখানাতে ছিল, কেউ বাইরে ছিল, কেউ এয়ারপোর্টে ছিল। এরা তো অনেক বিশাল একটা কার্যক্রম ছিল, এটা বিশাল একটা প্রজেক্ট, তো এটা ইজ এ বিগ প্রজেক্ট। সবাই যখন
সম্প্রতি একটা ইন্টারভিউতে লেফটেন্যান্ট জেনারেল মইনুল আহমেদ তিনি বলেছেন যে আমি জানি না, এবং আমাকে ভারত থেকে বলা হয়েছিল যে আমি কোনো সামনে দিকে গেলে ভারত তাদের সেনাবাহিনী পাঠাবে, দখল করে নিবে, আমার কিছু করার ছিল না। এবং তিনি আরো বলেছেন যে ইউনূস সরকারের সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর তখন ছিলেন এটার মানে তদন্ত কমিটির প্রধান, তাকে তিনি আসলে তাপস এবং নানককে জিজ্ঞাসাবাদ করতে পারেন নাই, কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমতি দেন নাই, এটাও তিনি বললেন। শুধু তাই না, ওই যে রফিক সাহেব, রফিক বিন, ওই যে উনার নাম কি, ক্যাপ্টেন, উনি পরে পিএইচডি করে আসছে, উনি ক্যাপ্টেন ছিলেন তখন। উনি আপনার এই রিপোর্টের কিছু কাজ উনি যখন করতে গেলেন, উনি 3 বার উনাকে বলা হয়েছে যে এটা অ্যাকসেপ্ট করা হবে না। উনি জেনারেল জাহাঙ্গীরের অ্যাসিস্ট্যান্ট ছিলেন। তৃতীয়বার যখন উনি ওই মানে প্রেসক্রাইবড রিপোর্ট দিতে রাজি হন নাই, তখন উনাকে উঠাই নিয়ে গেছে, এবং পরবর্তীতে জানেন উনি আয়না করেছিলেন দিস দ্যাট। এবং জেনারেল জাহাঙ্গীর যে তদন্ত রিপোর্ট তারপরও যা করেছে সেটা ডিসক্লোজ করতে দেওয়া হয় নাই, সেটা গ্রহণ করে নাই শেখ হাসিনা, এবং গ্রহণ না করার পরিপ্রেক্ষিতে সেটা অ্যাকসেপ্টেড হয় নাই। এটা অনেক মইনুল আহমেদ যখন ভালো সাজতেছে, সে কি নির্দোষ ছিল? মইনুল আহমেদ তো এখন ফেরেশতার মতো। হি ইজ দ্য মোস্ট ইডিয়েট। সে বাংলাদেশের সেনাবাহিনীর একটা ইতর এবং অত্যন্ত মেরুদণ্ডহীন একটা কেঁচো। তাকে যদি ভারতের বাহিনী হুমকি দেয়, বাংলাদেশের 20 কোটি মানুষ আছে না, বলে তুমি আমাকে হুমকি দিছ, ঠিক আছে আসো, উই উইল ফেস। সে বাংলাদেশ সেনাবাহিনীর মরাল শেষ করে দিছে। বাংলাদেশ সেনাবাহিনীর, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর যে আপনার আমাদের বাহিনী, অবশ্যই আমি এখন আমাদের সেনাবাহিনীর উপর আমি আস্থা রাখতে চাই, কিন্তু নট মইনুল আহমেদ। মিশন ভাই, এই বাহিনী জেনারেল ওসমানী তৈরি করছে, এই বাহিনী ইস্ট বেঙ্গলের প্রতিষ্ঠাতা মেজর গনি তৈরি করছে, এই বাহিনী জেনারেল জিয়াউর রহমান তৈরি করছে। আমি জেনারেল ফজলুর রহমানের কথা বলেন, জেনারেল মনিরুজ্জামানের কথা বলেন, যিনি 96 সালে ভারতের আরেক দালাল জেনারেল নাসিম, এই যে কর্নেল ওয়ালি তারে নিয়োগ করছিল, আমার এখনো মনে আছে, যোগাযোগ মন্ত্রী থাকাকালীন। এই জেনারেল নাসিম বেগম খালেদা জিয়াকে হত্যা করত 1996 সালের 19 মে, যে আবু সালেম মোহাম্মদ নাসিম। আপনি এই তখন 9 ডিবেট জিও ছিলেন জেনারেল মনিরুজ্জামান, এবং সেই সময় রাষ্ট্রপতি ছিলেন আব্দুর রহমান বিশ্বাস, এবং উনার যে সামরিক সচিব ছিলেন মেজর জেনারেল রুহুল আলম। আমি উনার মুখ থেকে শুনছি, রুহুল আলম সাহেব আমাকে বলছেন কিভাবে উনারা ট্যাকেল করছিলেন সেই সামরিক অভ্যুত্থান। তো আমাদের দেশে অতীতের কথা বাদ দিলে এখন জীবিত মনিরুজ্জামান, জীবিত ফজলুর রহমান আছে, আবার মইনুল আহমেদের মতো অথবা মাসুদ উদ্দিনের মতো দালাল, বেঈমান, ভারতের চাটার, এরা আমাদের এখানে আছে। তো সুতরাং এই যে 3 লেফটেন্যান্ট জেনারেল ভারতের ক্যান্টনমেন্টে আছে, এদেরকে প্রত্যার্পণ করতে হবে। এদের